স্টুডেন্টস, আজকে আমি তোমাদের পরের যে সেগমেন্টটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, এখানে তোমাদের মশা নিয়ে বলছিল, তো ওটা নিয়ে কন্টিনিউ করছি। বলেছে যে মশাদের একটা লম্বা টিউব লাইক প্রোবোসিস থাকে, আর যারা মেয়ে মশা তাদের এই প্রোবোসিসটা খুবই পাতলা আর পয়েন্টেড, মানে সূচলো থাকে, যেরকম ইনজেকশনের নিডেলের মতন। আর প্রোবোসিস যেটা ছেলে মশা তাদের আবার ভোঁতা থাকে, ব্লান্ট। আর এই মেয়ে মশাদের যে প্রোবোসিসটা আছে সেটা একদম পয়েন্টেড নিডেল, মানে ছুঁচের মতন হয়, যেটা কি না পিয়ার্স করে, মানে ফুটো করে স্কিন অফ অ্যান অ্যানিমাল, যেরকম আমাদের টু সাক ব্লাড, রক্ত চোষার জন্য। আবার ছেলে মশাদের যেহেতু প্রোবোসিসটা ভোঁতা থাকে, তাই তারা শুধুমাত্র ডিফারেন্ট গাছপালার জুসগুলো খায়, যেমন মধু খায়, ফলের রস এগুলো খায়। ঠিক আছে, এগুলো তোমরা আশা করি জানো যে ছেলে মশারা এরকম এগুলো খায়। তারপর দেখো বলেছে, যখন এই সাক করা হয় ব্লাড, একটা ফিমেল মসকিউটো কি করে, ইনফিউজ করে, মানে ঢুকিয়ে দেয় ওর যে মুখের লালা, স্যালাইভা, কোথায় না ইনটু দ্য বডি অফ দ্যাট অ্যানিমাল, মানে যেটা আমাদের মধ্যে যখন কামড়ায় তখন আমাদের মধ্যে তাদের স্যালাইভাটা ঢুকিয়ে দেয় ওই ছুঁচালো ইনজেকশনের মতন প্রোবোসিসের মাধ্যমে। সেটা কেন করে না, এটার কাজ হচ্ছে ফর প্রিভেন্টিং দ্য ব্লাড ফ্রম গেটিং কোয়াগুলেটেড ওয়াইল সাকিং, মানে যখন ওরা রক্তটা চুষছে তখন যাতে ব্লাডটা জমে না যায়, তার জন্য এটা করে। তো এটা তোমাদের একটু জানতে হবে। তারপর দেখো বলেছে, এই স্যালাইভার মাধ্যমে দ্য জার্মস ফ্রম দ্য বডি অফ আ ফিমেল মসকিউটো এন্টার করে যায় দ্য বডি অফ অ্যানিমাল। তারপর এই স্যালাইভার মাধ্যমে মেয়ে মসকিউটোর যে বডির থেকে জার্মটা ঢুকে যায় এই আমাদের যাদের কামড়ায়। তো এটা আমরা জানলাম। এবার আমরা জানবো যে কোন কোন মশার থেকে কোন কোন রোগগুলো হয়। তো দেখো, অ্যানোফিলিস, এটা তোমাদের জানতে হবে যে অ্যানোফিলিস মসকিউটো থেকে আমাদের ম্যালেরিয়া হয়। এদের কীরকম দেখতে হয় একটু দেখে নাও, যে ব্ল্যাক স্পট থাকে ডানাতে, উইংসে। তারপর যখন তারা রেস্ট নেয় তখন তারা একটা অ্যাঙ্গেল করে বসে, যেখানে বসে, ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে যেটা লেস দ্যান 90 ডিগ্রি। আর ওড়ার সময় সাউন্ড হয়, কখন আসে, সন্ধ্যাবেলার সময়। আর পরিষ্কার জলে ডিম পাড়ে। আবার কিউলেক্স মসকিউটো দেখো কি করে না, কোন কোন রোগ, ফিলারিয়া, আর একটা হচ্ছে এনসিফ্যালাইটিস, এগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো বলেছে যে এদের ফিচার্স কী কী আছে না, এদের ডানাতে কোনো স্পট থাকে না, এরা প্যারালাল বসে, মানে যেখানে বসেছে সোজাসুজিভাবে বসে যখন তারা রেস্ট নেয়। কোনো সাউন্ড করে না, মানে ঠিক উল্টো, ঠিক আছে, অ্যানোফিলিস মসকিউটোর ঠিক উল্টোটা, এরা কোনো সাউন্ড করে না যখন ওড়ে, রাত্রিবেলা বেরোয়, আর নোংরা জলে ডিম পাড়ে। তাহলে দেখো ঠিক অ্যানোফিলিস মসকিউটোর সব কটার উল্টোগুলো। এবার আসছে এডিস। এটা হয়তো তোমরা অনেক সময় দেখেছো, কিন্তু সব মশাই যে ডেঙ্গু ম্যালেরিয়া, মানে ডেঙ্গুটা যে আছে সেটা নয়, কিছু কিছু মসকিউটোর থাকে। তো দেখো, এটাতে ডেঙ্গু হয় আর চিকুনগুনিয়া হয়। এদের হচ্ছে ডানা, মানে পেট আর পায়ের মধ্যে কালো আর সাদা স্ট্রাইপ স্ট্রাইপ করা থাকে। যখন বসে একদম সোজাসুজি বসে গ্রাউন্ডে, যখন রেস্ট নেয়, সাউন্ড করে না ওড়ার সময়, দিনের বেলা বেরোয় আর পরিষ্কার জলে ডিম পাড়ে। নেক্সট একটু জানতে হবে যে কী কী মেজার নেব যাতে কিনা মসকিউটো কন্ট্রোল করা যায়। তো নাম্বার 1 হলো জমা জল যেটা রয়েছে, রিজার্ভার, বাকেট, মানে বালতি আর ফ্লাওয়ার ভাসের মধ্যে, ওটা প্রতি 2-3 দিন পর পর পাল্টাতে হয়। তারপর মাছ যেরকম গুপি, পাঞ্চাক, শোল, লতা, গ্যাম্বুসিয়া, এগুলো অ্যালাউ করা উচিত জমা জলে গ্রো করার, মানে চাষ করার, যাতে কিনা তারা এই মশার যে ডিমগুলো যাতে খেয়ে নিতে পারে, লার্ভা যেগুলো। তারপর হচ্ছে কেরোসিন, ডিজেল আর বার্ন্ড মোবিল, এগুলো স্প্রে করা যায় ডার্টি, মানে নোংরা জমানো, স্ট্যাগনেন্ট মানে জমা জলে, যেটা ড্রেনে থাকে। এমনকি ব্লিচিং পাউডারও ছড়ানো হয় এই পারপাসে। এবার আসছে দেখো মাছি। এটা যেটা আছে নাম্বার 1 হাউস ফ্লাই, এটা তোমরা দেখেছো, নর্মাল যে আমাদের মাছি যেগুলো আমরা দেখে থাকি সচরাচর সেগুলো। তো এগুলো কোন দুটো ডিজিজ ক্যারি করে না, টাইফয়েড আর ডায়রিয়া। ঠিক আছে, এদের হচ্ছে গলাটা গ্রে কালারের হয়, 4টে লম্বা লম্বা কালো কালো স্ট্রাইপ থাকে ব্যাকে, পুরো বডিটা চুলে ঢাকা থাকে, আর দিনের বেলা বেরোয়, আর রাত্রিবেলা ইনঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে, মানে অ্যাক্টিভ থাকে না। নেক্সট হচ্ছে স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই হচ্ছে কী কী ডিজিজ করে, কালা আজার আর স্যান্ড ফ্লাই ফিভার। অবশ্যই দেখো, এটা তোমাদের স্যান্ড ফ্লাই ফিভারটা আসবে না, কারণ এটার মধ্যে নামটাই রয়েছে, তাই কালা আজারটাই বেশি আসার চান্স আছে, এটা বেশি ভালো করে মনে রাখতে হবে।
এদের সাইজটা কীরকম না, এরা হয় মশার থেকে ছোট সাইজে, বডিটা খুবই চুলে ঢাকা থাকে, পাগুলো লম্বা আর পাতলা থাকে, ঠিক আছে। সন্ধ্যাবেলার পর মানে রাতের পরে বেরোয়। ব্ল্যাক ফ্লাইটা পুরোই ব্ল্যাক কালারের হয়। এদের রোগ কি করে না অনকোসার্সিয়াসিস, এটা একটু নামটা একটু কঠিন লাগতে পারে, তোমরা এটা সিলেবেল করে মনে রাখবে। যেমন দেখো অনকোসার্সিয়াসিস, তাহলে এভাবে মনে থাকবে অনকোসার্সিয়াসিস। প্রোবোসিসটা মানে যে ছুঁচটা এদের স্মল হয় আর টুথড ড্যাগার টাইপের হয় দেখতে, মানে দাঁতালো, মানে ড্যাগার মানে অস্ত্রের মতন। বডিটা স্টাউট থাকে, চওড়া ডানা থাকে, দিনের বেলা বেরোয় আর অ্যাক্টিভ থাকে জাস্ট বিফোর ডন আর ডাক্স, মানে ভোরবেলা আর সন্ধ্যাবেলার আগে অ্যাক্টিভ থাকে। এবার বলেছে এইসব মাছিগুলো কিভাবে জার্ম ছড়ায় না, যখন কোনো মাছি কোনো স্টুল, ইউরিন, পাস, স্পিটেল মানে হচ্ছে থুতু, টয়লেট, পটি এগুলোর উপর বা পুজের উপর যখন বসে, তখন ছোট ছোট যে মাইনিউট পার্টিকেলস আছে ওই সব জিনিসের, সেগুলো তাদের পায়ে আর অ্যান্টেনার মধ্যে লেগে যায়। তখন ওই জার্মগুলো তাদের মধ্যে চলে আসে। সেই মাছিগুলোই যখন রান্না খাবারের মধ্যে বসে বা মিষ্টির মধ্যে বসে, তোমরা হয়তো অনেকেই দেখেছো, বা কাটা ফলের মধ্যে বসে, তখন সেই জার্মগুলো সেই খাবারের আইটেমে চলে আসে আর ইনফেকশান হয়। তারপর যে জার্মগুলো স্টুল, পাস, পিটেল এগুলোর মধ্যে আছে, সেগুলো জমে যায় কোথায় না এই মাছিদের এলিমেন্টারি ক্যানেলে, ঠিক আছে, এলিমেন্টারি সিস্টেমে। আর মাছিরা কখনো সলিড খাবার খেতে পারে না, তাই তারা কি করে, বমি করে সলিড খাবারের উপরে। তাই তখন কি হয়, ওই সলিড ফুডের পার্টগুলো তখন গলে যায়, আর তখন সেই মাছিটা সেই খাবারটা তার প্রোবোসিসের মাধ্যমে খায়। তারপর সেই ভমিটটা, জার্মটা কি হয় না, জার্মটা মাছির মিক্স হয়ে যায় আমাদের খাবারের আইটেমের সাথে, আর তারপর ইনফেকশন হয়। হাউস ফ্লাইরা পটি করে, এক্সক্রিট মানে পটি করা, থ্রু আউট দ্য হোল ডে, ঠিক আছে, সারা দিন ধরেই করে, অ্যাট ইন্টারভ্যালস অফ 5 মিনিটস, প্রতি 5 মিনিট অন্তর অন্তর যেখানেই তারা বসে। এরকম অনেক জার্মস রয়েছে তাদের পটির মধ্যে, স্টুলের মধ্যে। যখন তারা এরমভাবে ডেফিকেট মানেও পটি করা অন আওয়ার ফুড, দিস জার্মস গেট মিক্সড উইথ আওয়ার ফুড, তখন আমাদের এই খাবারের মধ্যে এই জার্মগুলো ছড়িয়ে পড়ে। তারপর দেখো এবার বলেছে যে এটা তোমাদের মনে রাখতে হবে যে মেকানিক্যাল ভেক্টরটা কাকে বলা হয়, হাউস ফ্লাইকে বলা হয় মেকানিক্যাল ভেক্টর। মেকানিক্যাল ভেক্টর মানে কি, যে কিনা কাজ করে অফ ক্যারিং দ্য জার্ম, মানে জার্ম ক্যারি করার কাজ করছে হাউস ফ্লাই, মাছি, তাই মাছিকে বলা হয় মেকানিক্যাল ভেক্টর। এখানে এরকমও প্রশ্ন আসতে পারে যে হোয়াই ইজ ফ্লাই কল্ড আ মেকানিক্যাল ভেক্টর। নেক্সট দেখো এবার বলেছে অন দ্য আদার হ্যান্ড মসকিউটোরা অ্যালাউ করে জার্ম টু ব্রিড ইনসাইড দেয়ার বডি। মসকিউটোদের কি ভেতরে জার্ম হয়, বাসা বাঁধে, তাই তাদেরকে বলা হয় বায়োলজিক্যাল ভেক্টর। তো এটাও তোমাদের মনে রাখতে হবে যে কাদেরকে বলা হয়, এক হচ্ছে মসকিউটোদের বলা হয় বায়োলজিক্যাল ভেক্টর, আর কেন বলা হয় সেটাও তোমাদের এই যে আন্ডারলাইন করা যেটুকু সেটা লিখতে হবে। হয়ে গেল। এবার আসছে যে আমরা কিভাবে মাছি কন্ট্রোল করব না, সব খাবারের জিনিসগুলোকে ঢেকে রাখা উচিত। ফ্লোর যে রয়েছে আমাদের ঘরের আর ডাইনিং প্লেস, সেগুলোকে প্রত্যেক দিন ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত। এবার আসছে পচা খাবার, স্পয়েলড ফুড। এই ছবিগুলো দেখে বুঝতে পারছো এগুলো যে পচা খাবার। তো দেখো নাম্বার 1 এখানে কি বলেছে না, স্পয়েলেজ অফ ভেরিয়াস টাইপস অফ ফুডটা কী কারণে হয় না মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন, মানে মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন মানে যে মাইক্রো অর্গানিজম, যে বিভিন্ন রকমের জীব রয়েছে ছোট ছোট, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, মাইক্রোস্কোপে দেখতে পাই, তারা কি করে খাবারকে ডিগ্রেড করে, মানে পচিয়ে দেয়। এই মাইক্রো অর্গানিজমসরা কারা না জেনারেলি ব্যাকটেরিয়া আর ফাঙ্গাই। তাহলে এটা তোমাদের এই যে পিঙ্ক কালারের যেটুকু দেওয়া রয়েছে এগুলো ভালো করে পড়তে হবে ওয়ার্ডগুলো। এবার দেখো বলেছে ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশনটা, তো কি বলেছে নাকি যে এই যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া যে আমাদের খাবারকে পচিয়ে দেয়, তা তখন কি হয় না অনেক ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কি হয় না যেগুলো আমাদের হেলথে হয়তো ক্ষতিকারক না হতে পারে, কিন্তু কি হয় না যখন এই ব্যাকটেরিয়াগুলো যখন বসে তখন হচ্ছে কি না টেস্ট আর আমাদের ফ্লেভার খাবারের বিগড়ে যায়, তখন ওই খাবারটা আর খাওয়া যায় না, কারণ তখন সেটা স্পয়েল হয়ে যায় আর আমাদের হেলথ প্রবলেম হবে ওগুলো খেলে।
তো কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো খাবারের আইটেমের মধ্যে বেশি পাওয়া যায়, যেমন হচ্ছে গিয়ে প্রোটিন রিচ যে খাবারগুলো, যেরকম মাংসে দেখবে আমাদের খুব সহজেই ব্যাকটেরিয়া চলে আসে, তাই তো এই জন্য অনেকে বলে যে ফ্রিজে মাংস রেখে সেটাকে ভালো করে জাল দিয়ে খেতে হয়। তারপর হচ্ছে বেশিক্ষণ মাংস রেখে বাসি মাংস খেতে না করে, কারণ হচ্ছে ওটা ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি চলে আসে। তারপর সেরকমই ডিম, মাছ, ডেয়ারি প্রোডাক্টস মানে দুধের প্রোডাক্ট এগুলোতেও হয়। কিন্তু দেখো যেগুলোতে লেস প্রোটিন থাকে, যেরকম কিনা ফল, সবজি, সেগুলোতে আবার ব্যাকটেরিয়া আস্তে আস্তে গ্রো করে। বলেছে এমনকি অর্ডিনারি টেম্পারেচারে যদি অনিয়ন, ফ্রুট আর মিট রাখা হয় রান্নাঘরে, তাহলে মিটটা বেশি তাড়াতাড়ি স্পয়েল হয়ে যাবে। এছাড়াও এই স্পয়েলেজ ব্যাকটেরিয়া ছাড়াও কিছু ডেঞ্জারাস টাইপ অফ ব্যাকটেরিয়া আমাদের খাবারে প্রেজেন্ট থাকতে পারে। তারা কোনো ব্যাড টেস্ট বা স্মেল দেয় না, এমনকি আমাদের খাবারের অ্যাপিয়ারেন্স দেখতেটাকেও চেঞ্জ করে না, মানে স্লিপারিও হবে না, এমনকি কালার নষ্টও হবে না। শুধু চোখে আমরা দেখতে পারবো না আর বুঝতে পারবো না যে এটা আলাদা কিছু, কিন্তু এতই বিষ থাকতে পারে যে অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। তো এবার আমরা জানতে হবে কি ব্যাকটেরিয়া ক্যান বি বেনিফিশিয়াল টু, মানে উপকারিতাও থাকে। সবসময় যে ব্যাকটেরিয়া মানেই খারাপ হবে এমন নয়। দেখো বলেছে যে আমাদের ব্যাকটেরিয়ার সাহায্যে আমরা কার্ড বানাই, যেটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এটা তোমরা হয়তো অনেকে জানো, না জানলে এটা কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে। তারপর বলেছে যে কিছু লাইফ সেভিং ড্রাগস, মানে আমাদের জীবন যে বাঁচানোর ওষুধ বানানো হয় অনেক জাতির স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে। আবার কিছু ব্যাকটেরিয়া কোথায় থাকে? পেটে। কাদের? গরুদের। সেটা কিনা হেল্প করে তাদেরকে সেলুলোজ ডাইজেস্ট করতে, ঠিক আছে। এছাড়াও কিছু পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়া মানুষজনকে হেল্প করে কি প্রডিউস করতে, না যেটা আমাদের বডির খুব দরকার, যেটা হলো ভিটামিন B12। এবার চলে আসো অ্যাটাক বাই ফাঙ্গাই। অ্যাটাক বাই ফাঙ্গাই মানে যেটা কিনা ফাঙ্গাই অ্যাটাক করবে। যেরকম দেখো বলেছে ইউজুয়ালি দ্য ফাঙ্গাই গ্রো অন ফুড আইটেমস রিচ ইন কার্বোহাইড্রেটস, মানে সাধারণত বেশি কার্বোহাইড্রেট রিচ যে খাবারগুলো সেগুলোর উপরই ফাঙ্গাই গ্রো করে। যেরকম কার্বোহাইড্রেট রিচ ফুড বলতে কীরকম বলো তো, যেরকম আলু, ভাত, এইগুলো, রুটি, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট রিচ ফুড। তখন কি হয় না, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স মানে বাইরের চেহারাগুলোই অন্যরকম হয়ে যায় এই খাবারের, বা কালারটাও অন্যরকম হয়ে যায়। যেমন নিচে দেখো ছবিগুলো দেখতে পাচ্ছ, ফাঙ্গাই অফ দ্য জিনাস রাইজোপাস, পেনিসিলিয়াম, নিউরোস্পোরা, এইগুলো। এবার তোমাদের একটু জানতে হবে যে কিভাবে ব্যাকটেরিয়া, যেরকম আমরা একটু আগে পড়লাম ব্যাকটেরিয়া কিভাবে বেনিফিশিয়াল, ওটাও তোমাদের মনে রাখতে হবে। সেরকমভাবে ফাঙ্গাই কি করে বেনিফিশিয়াল, এটাও তোমাদের মনে রাখতে হবে। দেখো এটা ইজি আছে, মনে রাখা কোনো টাফ নয়। বলেছে যে আমরা ফাঙ্গাইয়ের সাহায্যে অনেক খাবার প্রডিউস করি, যেরকম পাউরুটি, চিজ, অ্যালকোহলিক বেভারেজেস, মানে অ্যালকোহলিক যে ড্রিঙ্কস, সেগুলো। অ্যাফিনিটি অফ ফাঙ্গাই ফর কার্বোহাইড্রেট রিচ ফুড, মানে ফাঙ্গাই যে বেশি কার্বোহাইড্রেট রিচ ফুডে আসে সেটা হেল্প করে ফাঙ্গাইকে এই খাবার আর ড্রিঙ্কসগুলো বানাতে। দেখো বলেছে কিছু অ্যান্টিবায়োটিকও তৈরি হয় আমাদের ফাঙ্গাস পেনিসিলিয়াম থেকে, যেটা আমাদের কখন দেওয়া হয় বলো তো, যখন থ্রোট ইনফেকশন, গলার ইনফেকশন হয় তখন। আবার ইস্টও থাকে যেটা আমাদের পাউরুটি বানাতে লাগে, ওটাও এক রকমের ফাঙ্গাই, সেটা তোমরা হয়তো অনেকে জানো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার নেক্সট টপিক হচ্ছে অ্যাকশন অফ এনজাইমস। বলেছে যে মাইক্রোবিয়াল স্পয়েলেজ ছাড়া, মানে মাইক্রোবরা যে খাবার নষ্ট করে দিচ্ছে, এছাড়াও একটা কারণে আমাদের খাবার নষ্ট হতে পারে, সেটা হচ্ছে কিসের কাজে? এনজাইমসের কাজে, ঠিক আছে। তো বলেছে এখান থেকে দেখো আমি এবার ব্র্যাকেট করেছি নেক্সট যে পার্টটুকু, সেখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে কিভাবে আমাদের এনজাইম স্পয়েল করে খাবারের আইটেম। হাউ ডাজ এনজাইম স্পয়েল আওয়ার ফুড আইটেমস। তো দেখো কোয়েশ্চেনটা হলো, অ্যান্সারটা কিভাবে লিখবো না, ফুড অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল অরিজিন, মানে যে খাবারগুলো গাছ আর মানুষ, মানে অ্যানিমাল অরিজিনের যে খাবারগুলো, সেগুলো সেলস দিয়ে তৈরি হয়, এটা তোমরা সবাই জানো, কোষ দিয়ে তৈরি হয়। এই কোষের মধ্যে থাকে বিভিন্ন এনজাইমস। এনজাইমরা কি করে না, আনডিজায়ারেবল, মানে যেটা চাই না সেরকম চেঞ্জ আনে কিসের উপর না, টেস্ট, ফ্লেভার আর কালারের উপর, যদি কিনা এই খাবারগুলো আনকুকড থাকে, মানে রান্না না করা থাকে। তখন এই এনজাইমের জন্যে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এটা হয়ে গেল।
এর পরের দিন আমি তোমাদের এই টপিকটা করাবো, আর আমি আশা করছি একটা পার্টে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো চ্যাপ্টারটা তো অনেকটা বড়, এই জন্য আমাকে অনেকটা পার্ট পার্ট করে বোঝাতে হচ্ছে। কারণ হচ্ছে এই লাইন বাই লাইন বোঝাতে গেলে তো বুঝতেই পারছো যে অনেকটা সময় লেগে যায়, তাতেই আমার এক একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো আমার কিছু করার নেই, এগুলো একটুখানি ভালো করে না বুঝলে তোমাদের কি পড়তে ইন্টারেস্ট হবে? হবে না। আর তোমাদের কোয়েশ্চেনগুলোও তো জানতে হবে যে কীরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এর বাইরে কিন্তু কোনো রকম কোয়েশ্চেন আসার চান্স নেই, যেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। তো তোমরা ভালো করে সবাই পড়ো, খুব সামনেই পরীক্ষা আছে, এখন থেকে ভালো করে পড়লে সবার রেজাল্ট খুব ভালো হবে, ঠিক আছে? আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের হেল্প করে থাকে তাহলে আমাকে একটু লাইক করে আমাকে চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে? আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটা আমার একটা ছোট রিকোয়েস্ট। কারণ দেখো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার মোটিভেশন আসবে না তোমাদের এই ইউজফুল যে দরকারি টপিক নিয়ে আলোচনা করার। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার ভালো লাগবে যে তোমাদের এই কন্টেন্টগুলো ভালো লাগছে, ভিডিওগুলো তোমরা বুঝতে পারছো, তোমাদের সাহায্য হচ্ছে, ঠিক আছে? তো একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে কি না আমি যখনই কোনো ইম্পর্টেন্ট ভিডিও এরকম তোমাদের আসবে তখন তোমরা যাতে সেটা নোটিফিকেশান পেয়ে যাও, ঠিক আছে? আর আমাকে জানিও একটু, আমার ভালো লাগবে যে তোমাদের ক্লাসগুলো কীরকম লাগছে, বুঝতে পারছো কি না। আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ অনেকেই আছো তোমরা যারা টিউশন পড়ো না কোথাও, চেষ্টা করো সব কিছু নিজেদের থেকে বোঝার, বা স্কুলে যতটুকু বোঝা যায়। আমার একটাই পারপাস যে তাদের কাছে এই পড়াশোনাগুলো পৌঁছে দেওয়া, যাতে কি না তারা ভালো করে পড়াশোনাগুলো বুঝে ইন্টারেস্ট নিয়ে পড়াগুলো করতে পারে। তো আজকের মতন চলো এতটুকুই, সবাই ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।